আজকে আমরা পড়বো এসটিডি। আজকে আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছি না, আমার সাইটটা পুরোপুরি রেডি হয়নি। আজকে যা বলবো সেখান থেকে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে নিবে। নেক্সট স্লাইডটা দেওয়া হবে তোমাদের। এসটিডি পড়া হয়েছে তোমাদের? নো ম্যাম। এসটিডি এটি ইলাবোরেশন হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। Sexually transmitted disease, এটা হচ্ছে are a group of communicable diseases that are transmitted predominantly by sexual contact and caused by a wide range of bacterial, viral, protozoal and fungal agent and parasite দিয়ে হচ্ছে। তাহলে এসটিডি গুলোকে আমরা কিসের মধ্যে ফেলবো? কমিউনিকেবল ডিজিজের মধ্যেই ফেলছি। এটা হচ্ছে ওয়ান অফ দা টাইপ অফ কমিউনিকেবল ডিজিজেস, যেটা হচ্ছে কতগুলি এজেন্টের মাধ্যমে হবে, জাস্ট লাইক আদার কমিউনিকেবল ডিজিজেস। এবং এখানে মোড অফ ট্রান্সমিশনটা হচ্ছে প্রিডমিনেন্টলি সেক্সুয়াল কন্টাক্ট, এই জন্য আমরা এটাকে বলছি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস। STD or sexually transmitted diseases are infectious that can be transferred from one person to another through sexual contact. In Asia, the prevalence of sexually transmitted disease is quite high. আমাদের দেশে কিন্তু মুসলিম কান্ট্রি হিসেবে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের প্রিভ্যালেন্সটা একটা সময় কম থাকলেও এখন আমাদের দেশে প্রিভ্যালেন্সটা গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে এখন এটাকে আমরা কি বলতে পারি, গ্লোবালাইজেশন, বা যেটাকে বলতে পারি আমরা হচ্ছে ওপেন থিঙ্কিং অফ দ্য পিপল প্লাস কালচার, অ্যান্ড কালচারের যে একটা সংমিশ্রণ আসছে, দেন রিলিজিয়াস বাইন্ডিংস এখন আর মানুষ থাকতে চায় না। A lot of factors are responsible for increasing rate of STDs in Asia and especially in our country. যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু আগে থেকে এসটিডি অনেক বেশি ছিল, কারণ তাদের জীবনযাত্রা, তাদের চিন্তা ভাবনা আমাদের সাথে অনেকটাই যায় না। কিন্তু এখন ডিউ টু এটাকে কি বলি আমরা, কালচার অথবা বলতে পারি যে সংস্কৃতির যে হচ্ছে একটা আদান প্রদান আছে, তার মাধ্যমে এই জিনিসগুলো কি হচ্ছে অনেক বেশি পরিমাণে স্প্রেড করছে। আর আমরা বললাম যে প্রিডমিনেন্টলি সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমেই রোগটা ছড়ায়, কিন্তু এটা আরো বেশ কিছু ওয়ে আছে যার মাধ্যমে এসটিডি আসতে পারে। যেমন হচ্ছে আমরা পড়েছিলাম হেপাটাইটিস বি, এটাও কিন্তু হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে যেমন আসতে পারে, সে পাশাপাশি যদি আইভি ড্রাগ ইউজার থাকে, যারা কন্টামিনেটেড নিডল, সিরিঞ্জ এবং ব্লাডের মাধ্যমে হচ্ছে আসতে পারে। এমনকি ট্রান্সপ্লাসেন্টাল, মায়ের গর্ভে যদি কোনো সন্তান থাকেন তাহলে মা থেকেও কিন্তু বাচ্চা এই রোগটি পেয়ে থাকেন। ইভেন ব্রেস্ট ফিডিং এর মাধ্যমেও কিন্তু কি হচ্ছে এই এসটিডি গুলো ছড়াচ্ছে। কিন্তু প্রিডমিনেন্ট বা সবচেয়ে কমন যেটা হচ্ছে ওয়ে অফ ট্রান্সমিশন, সেটা হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্ট। এখন একটা সময় আমরা ভাবতাম বেশ কিছু এজেন্টকে আমরা রেসপন্সিবল, তোমাদের এসটিডির একটা ক্লাসিফিকেশন আছে, তোমরা একটু তোমাদের বই থেকে পড়ে নিও। আর রশিদ কবিরও খুব সুন্দর করে আছে, আমার রশিদ কবির বইটা ব্যক্তিগতভাবে খুব পছন্দ। কিন্তু যদি পার্ককে আমরা হচ্ছে টেক্সট বুক হিসেবে বেশি প্রায়োরিটি দিই, পার্কটা অনেক বেশি ওয়াইড। এখন আমরা দেখবো এসটিডি ক্লাসিফিকেশন। আগে সাধারণত সিফিলিস, গনোরিয়া বা শ্যাঙ্ক্রয়েড এগুলোকে আমরা হচ্ছে কমন এসটিডি হিসেবে চিহ্নিত করতাম, কিন্তু সময়ের সাথে সাথে এখন বিভিন্ন রকম এসটিডি আমরা আইডেন্টিফাই করেছি। এখানে এজেন্ট আছে এবং ডিজিজের নাম আছে। মোস্ট কমন যেহেতু আমরা সিফিলিস বলেছি, সিফিলিস স্টিল নাও কমন, এবং আমরা প্রচুর পেশেন্ট দেখতে পাই। যখন তোমরা স্কিন অ্যান্ড ভেনারেল ডিজিজ ওখানে ইন্টার্ন করতে যাবে, সেখানে তোমরা কিন্তু আলাদা করে দেখতে পাবে কি ধরনের পেশেন্ট গুলো ওখানে আসছে বা সিমটম গুলো কি কি নিয়ে আসছে। সিফিলিসের অর্গানিজমকে আমরা বলছি ট্রিপোনেমা প্যালিডাম, গনোরিয়া হচ্ছে সেম নেশিরা গনোরি, নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস এজেন্ট ক্ল্যামাইডিয়া ট্রাকোম্যাটিস, এরকম করে অনেকগুলো আছে। আরেকটা হচ্ছে আমাদের সবার আতঙ্কের নাম, যেটা আমরা বলি এইডস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস ইজ দ্য রেসপন্সিবল এজেন্ট। হেপাটাইটিস, যেটা গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম, হেপাটাইটিস বি অ্যান্ড সি দুটোই। স্ক্যাবিস, যেটা হচ্ছে যেহেতু ইট ইস নট অনলি ইনফেকশাস, স্ক্যাবিসটা কিন্তু কন্টাজিয়াস, ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে।
সার্কপটিস স্ক্যাবি হোমিনি, আর হচ্ছে তোমার ক্যান্ডিডিয়াসিস। কিছু ফাঙ্গাল ইনফেকশন কিন্তু হচ্ছে দেখা যায় একদম কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে কি করছে, স্প্রেড করছে। আর এই যে ক্যান্ডিডিয়াসিস বলছি আমরা, ওরাল ক্যান্ডিডিয়াসিস বা ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস, এসটিডির যে রুট আছে সেই রুটের মাধ্যমে স্প্রেড করছে। তোমরা ক্লাসিফিকেশনটা আমি এখন যদি স্ক্রিন দেখাচ্ছি না যেহেতু তোমাদেরকে, নামগুলো বললে তোমরা ওভাবে মনে রাখতে পারবে না, তোমরা একটু বই থেকে ক্লাসিফিকেশনটা দেখে নিতে হবে। আচ্ছা, তোমাদের এখন কিছু জেনারেল কোশ্চেন করি। আমি যেহেতু বললাম সেক্সুয়াল কন্ট্যাক্টটা হচ্ছে আমাদের প্রিডমিনেন্ট ওয়ে অফ ট্রান্সমিশন, তাহলে এসটিডি ছড়ানোর জন্য আমি বেসিক্যালি রেসপন্সিবল কাকে করব? আমার কোশ্চেনটা বোঝা গেছে? কোশ্চেনটা একটু হিউম্যানকে। হিউম্যান, অবশ্যই হিউম্যান। এখন অবভিয়াসলি তোমার পার্টনার হিউম্যানই হবে। যদি তুমি খুব পারভার্টেড না হও, তুমি নিশ্চয়ই অন্য কোনো অ্যানিমেলের সঙ্গে যাবে না। সো অবভিয়াসলি হিউম্যান তো হবেই। এসটিডি দেখো এখানে সব এস এর সাথেই সবকিছু মিল রেখে আমরা কাজগুলি করতে পারি। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক না? তার মানে সেক্সুয়াল রুটে হবে। তাহলে কার সাথে হতে পারে? ফিমেল দিয়ে হবে ম্যাডাম। যার সাথে তুমি শেয়ার করবে। কি শেয়ার করবে? যার সঙ্গে তুমি লাইফ শেয়ার করবে। তার মানে কি সে হচ্ছে তোমার পার্টনার। তাহলে আমরা বলি এখানে আমি কাকে রেসপন্সিবল বলবো? সেক্সুয়াল পার্টনারই হচ্ছে ফান্ডামেন্টাল ফ্যাক্টর ইন দ্য স্প্রেড অফ এসটিডি। বোঝা গেছে? আচ্ছা, এর পাশাপাশি যে ফ্যাক্টর গুলিকে আমি রেসপন্সিবল বললাম, দেখো এখানে অনেকগুলি বলে ফেলেছি, তোমাদের বইতে কিভাবে লেখা আছে। Urbanization and migration of people from rural to urban areas, industrialization and growth of population in industrial places, with the worker living away from families, travelers seeking pleasure and amusement while on move from country to country, the most common factor. Prostitution, which is on the increase worldwide. Other social factor হচ্ছে poverty, affluence, wide scale unemployment, increased leisure, ignorance. এখন অনেকগুলি ফ্যাক্টরকে আমরা রেসপন্সিবল বলি। কিছু অফ টপিক কথা বলি তোমাদের সাথে আজকে। দেখো তোমরা এখন অনেক ছোট, তোমাদের এখন অতটা ওয়াইড এক্সপোজার হয়নি লাইফে। একটু যখন বড় হবে তোমরা জব করবে, এবং স্পেশালি যারা ছেলেদের ক্ষেত্রে এক্সপোজারটা বেশি হয়, মেয়েদের ক্ষেত্রে অতটা হয় না। আমরা মেয়েরা কিন্তু অনেকটা অকুপাইড থাকি স্পেসিফিক কিছু রিজিয়নে। ছেলেদের এক্সপোজারটা অনেক বেশি থাকে যেহেতু ওরা বিভিন্ন জায়গায় কাজ করে। এখন দেখো আমাদের দেশে কি হচ্ছে, একটা কোভিড এর মধ্যে এই জিনিসটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। এখন বলতে পারি কি কোভিড মানুষের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং করেছে। হ্যাঁ, ইটস রাইট যদি আমি একদিক থেকে চিন্তা করি। যেহেতু আমরা কোভিড দেখতাম, যেহেতু ইনফেকশাস ডিজিজ, এবং যেহেতু কাছাকাছি থাকলে হাঁচি কাশির মাধ্যমে রোগটা একজন থেকে আরেকজনের মধ্যে ট্রান্সমিট করছে। তো যেহেতু গভর্নমেন্ট, এটা একটা প্যান্ডেমিক ডিজিজ ছিল এবং গভর্নমেন্টাল কিছু প্রোটোকল ছিল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু প্রোটোকল ছিল যেগুলা আমাদের প্রত্যেকে কিন্তু অবগত হয়েছি এবং টিল নাও আমরা করছি। তার মধ্যে একটা ছিল মাস্ক, প্লাস ছিল রেগুলার হ্যান্ড ওয়াশিং, এবং কি ছিল সোশ্যাল ডিস্টেন্সিং। এখন হিসেবে কোভিড এর মধ্যে যেমন কোভিড থেকে দূরে থাকার জন্য আমরা সোশ্যাল ডিস্টেন্সিং গুলো করেছি, সেই হিসেবে কিন্তু আমাদের অন্যান্য ইনফেকশাস ডিজিজটাও কি কমারই কথা, ঠিক কিনা? শোনা যাচ্ছে কথা? কিন্তু দেখো যেহেতু প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। আমাদের কোভিড একটা খারাপ রোগ। এখন বলতে পারেন যে ম্যাম একটা ডিজিজের ভালো দিক কি হতে পারে? ডিজিজটা যা ক্ষতি করছে একজন মানুষের বডিতে সেটা অপরণীয় ক্ষতি, কিন্তু কোথাও কোথাও যদি তার বডিতে অ্যান্টিবডি টাইটারটা খুব ভালো পরিমাণে থাকে, সে ন্যাচারালি কি হচ্ছে, ইমিউনাইজেশন ডেভেলপ করছে। এটা একটা ভালো দিক। সেকেন্ড একটা দিক হচ্ছে যেহেতু কমিউনিকেবল ডিজিজ ছিল, সেহেতু আমরা যে ডিস্টেন্সিং গুলো মেনটেন করেছি, আমরা অন্যান্য কমিউনিকেবল ডিজিজ থেকে অনেকটা কি ছিলাম, সেফ ছিলাম, দূরত্ব বজায় রেখে চলেছি। কিন্তু ডিউ টু প্যান্ডেমিক, a lot of unemployment, পুরো বিশ্ব জুড়ে কি পরিমাণ প্রতিষ্ঠান, বিজনেস প্রতিষ্ঠান বন্ধ হয়েছে আমরা জানি। অনেক মানুষ তার জব লস হয়েছে। খুব অবভিয়াস না? আমরা দেখা গেছে অনেকে বাসাতে যিনি কাজ করেন, কাজের বুয়া বা হেল্পিং হ্যান্ড বলি আমরা কিন্তু অনেকে দেখা যায় 6 মাস তাকে বাসাতে আসতে দেই। তোমাদের ফ্যামিলিতে নিশ্চয়ই অনেকের সাথেই ঘটনা ঘটেছে। এখন 6টা মাস যে মানুষের ডে লেবার, আমি তাকে কাজ করতে দিলাম না, সে আমার বাসায় তোমার বাসায় কাজ করে সে তার কি করে, সে তার বেসিক হিউম্যান রাইটস
গুলো সে ফুলফিল করে। এখন আমি তাকে 6 মাস কি করলাম, আনএমপ্লয়মেন্ট খাতায় ফেলে দিলাম। এই যে প্যান্ডেমিকের মধ্যে একটা প্রচুর এসটিডি, রিজনটা কি? আনএমপ্লয়মেন্ট, সে তার বেসিক হিউম্যান রাইট গুলি পূরণ করতে পারছিল না, তখন তাকে বাধ্য হয়ে কি করতে হয়? প্রস্টিটিউশন বলতে পারি আমরা, বা শুদ্ধ ভাষায় যেটা নাম আমরা ইউজ করি এসকর্ট, এই বিজনেস এখন চলে গেছে। তোমরা যখন অনেক বড় হবে, তোমরা যখন আফটার ইন্টার্ন যখন কাজে যাবে, তোমরা দেখবে ঢাকাতে বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন এনজিও কাজ করে। ঢাকাতে প্রচুর পরিমাণে এখন মেল এসকর্ট আছে, ফিমেল এসকর্ট আছে। অর্থাৎ একটা সময় ছিল, আমি যে আনএমপ্লয়মেন্টের কথাগুলি বললাম সেটা হচ্ছে একটা দিক, আরেকটা দিক হচ্ছে ভেরি ইজি ওয়ে টু গেট মানি। খুব অল্প সময় আমরা বলি যেমন একটা বিজনেস করব, আমি একটা দোকান দিব, তাহলে আমার কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। বাট প্রস্টিটিউশন বা হচ্ছে তোমার সেলিং দ্য বডি ইজ, এটা হচ্ছে সেই টাইপের একটা ইনভেস্টমেন্ট যেখানে তোমার কোনো কারেন্সি খরচ করতে হয় না, এবং এমন একটা জিনিসকে তুমি ইনভেস্ট করো যে জিনিসটা হচ্ছে কি, সেটার জন্য ইউ ডোন্ট নিড অ্যানাদার প্রিপারেশন, ইউ ডোন্ট নিড টু বড়ো মানি ফ্রম আদার্স। এবং আমাদের কোভিড এর সময় কিন্তু এই জিনিসটা খুব বেশি পরিমাণে বেড়ে গেছে। এবং ঢাকা শহরে আমরা আগে একটা সময় কি ছিল, প্রস্টিটিউশন মানে আমরা বুঝি ফিমেলরাই প্রস্টিটিউট হয়, ব্রথেল হাউসে ফিমেলরাই থাকেন এবং মেলরা হচ্ছে শুধু তাদের ক্লায়েন্ট থাকেন। বাট দ্য রিসেন্ট পিকচার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এখন হচ্ছে কি, ফিমেল এসকর্টের পাশাপাশি আমরা প্রচুর পরিমাণে মেল এসকর্টদেরকে পাই, এবং ইটস এ গুড বিজনেস ফর ম্যান নাউএডেজ। এখন একটা সময় শুধু ফিমেলরা ছিল, মেলরা ছিল তাদের ক্লায়েন্ট, তাহলে সেই সময় এসটিডির প্রিভ্যালেন্সটা বেশি ছিল নাকি এখন যদি একটা মেল পার্সনও এটাতে ইনভলভ হয়ে যায়, ফিমেল পার্সনও ইনভলভ হয়, তাহলে কি হচ্ছে, অটোমেটিক্যালি আমার সোসাইটিতে বার্ডেনটা কি আরো বাড়বে নাকি কমবে? বাড়বে। অবশ্যই বাড়বে, কমার তো কোনো চান্স নাই। আগে একটা পোর্শন ছিল, যেমন আমি যদি মনে করি একটা এরিয়াতে একটা মাত্র ব্রথেল হাউস, আর সেখানে হচ্ছে 50 জন সেক্স ওয়ার্কার কাজ করে। এখন 50 জন সেক্স ওয়ার্কারের কাছে কিন্তু সবাই যাচ্ছেন না, স্পেশালি ফিমেলরা তো যাচ্ছেনই না, ওরা তো ফিমেলই। যদি সে অন্য কোনো তার পারভার্সন না থেকে থাকে, যাচ্ছেন কারা? মেল পার্সন যাচ্ছেন। এখন মেল পার্সনদের মধ্যেও কিন্তু একটা লিমিটেশন আছে, কতজন মেল পার্সন তার কাছে যাবেন। প্রত্যেকে সেক্স ওয়ার্কারদের কাছে যাচ্ছেন না। এখন কি হচ্ছে, এখন দেখা যাচ্ছে একটা সময় হাজবেন্ড, যে সমস্ত ঘরের হাজবেন্ড বা যে সমস্ত ছেলেরা সেক্স ওয়ার্কারদের কাছে যাচ্ছেন, তারা নিজেরাই এখন এই প্রফেশন ইনভলভ হয়ে যাচ্ছেন, এবং তারা কি করছেন, বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছেন তারা। তাহলে আমি কি করলাম, সোসাইটিকে হচ্ছে আমি আরো খারাপ করে দিলাম, আমি হচ্ছে আরো ভালনারেবল করে দিলাম আমার কমিউনিটিকে। আচ্ছা, এটা গেল হচ্ছে প্যান্ডেমিকের খারাপ দিক, যেটা আমরা বললাম, যেহেতু প্রচুর আনএমপ্লয়মেন্টের শিকার হয়েছে এবং ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ জব। না, একটা প্যান্ডেমিকের মধ্যে হচ্ছে একটা জব বের করা, একটা জব মানে হচ্ছে অ্যাকোয়ার করা ইজ ভেরি ডিফিকাল্ট। আর প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের খরচ কমানোর জন্য প্রচেষ্টা করেছে। এই সময়টা কিন্তু দেখো, একটা দিকে আমরা কন্ট্রোল করতে গিয়ে আমরা কিন্তু আরেকটা দিকে কিন্তু এখন আনকন্ট্রোলড একটা কন্ডিশন। তারপরে যে আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন আরবানাইজেশন আমরা বলি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। স্পেশালি দেখো, অনেকগুলো সেক্টরে কিন্তু অনেক মানুষ এসে কাজ করে। দেখবে যে গ্রামের একটা মানুষ থাকেন, তিনি শহরে কাজ করেন, ফ্যামিলি গ্রামে থাকেন, তিনি হচ্ছে মান্থলি ফ্যামিলির সঙ্গে মিট করতে যান। কিন্তু স্পেশালি যে জোনটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন এখন, সেই জোনটা হচ্ছে ইপিজেড, বা হচ্ছে তোমার আমরা যেটাকে গার্মেন্টস বলি, বা পোস্ট প্রসেসিং জোন যেটা আছে, এখানে কারা কাজ করে? বিভিন্ন গ্রামের মেয়েরা এসে, গ্রামের ছেলেরা এসে কাজ করে। এবং আমরা জানি যে আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোনে ম্যাক্সিমাম ওয়ার্কার কি, মেল না ফিমেল গার্মেন্টস এ? Female. ফিমেল ওয়ার্কার বেশি। এখন দেখো, এই সমস্ত ফিমেল ওয়ার্কার দেখা যায় সে ম্যারিড পার্সন, কিন্তু তার হাজবেন্ড এক জায়গায় আছে, সে তার বাচ্চাকে রেখে এক জায়গায় আছে, বা ছেলে যেগুলি কাজ করছে ওরা ওদের ফ্যামিলি এক জায়গায় রেখেছে, তারা হচ্ছে অ্যাওয়ে অফ ফ্যামিলি। বাট ইটস এ নিড না, আমরা যেটাকে বলি যে সেক্সুয়াল যে নিড থাকবে, এটা তো একটা নিড, এটা তো চাইলেও কেউ হচ্ছে, হ্যাঁ, ইউ ক্যান সাপ্রেস ইট বাট ইউ ক্যান্ট ওভারলুক ইট। তুমি এটাকে কিন্তু ওভারলুক করা যায় না। হ্যাঁ, এটা কথা হচ্ছে এখন তুমি কতটুকু রিলিজিয়াস মাইন্ডিং এ আছো, তুমি কতটা মেনটেন করতে পারছো তোমাকে, সেটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু যারা লো সোশিও ইকোনমিক প্রোফাইলে আছে, বিশেষ করে এই শ্রেণীতে যারা আছেন, মানে দুটো শ্রেণী নিয়ে আই এম অলওয়েজ বদার্ড, একটা হচ্ছে একদম লো প্রোফাইল, একটা হচ্ছে হাই প্রোফাইল।
লো প্রোফাইল ওরা কিছুই মনে করে না এগুলাকে, মানে ওদের কাছে এগুলি কোনো ব্যাপারই না। আর হাই প্রোফাইল তো ওদের কাছে এটা ফ্যাশন। সো এই দুইটা শ্রেণী আমার কাছে মনে হয় যে আমাদের কমিউনিটিকে সবচেয়ে বেশি ভালনারেবল কন্ডিশনে রেখেছে। আর আমরা যারা মিডল ক্লাস মেন্টালিটি পিপল আছি, হয়তো তোমরা যারা আছো আমার স্টুডেন্ট, তোমরা অবশ্যই রিচ পিপল, তোমরা ভালো জায়গায় লেখাপড়া করছো, সো অবভিয়াসলি ইউ হ্যাভ মানি, ইউর প্যারেন্টস হ্যাভ মানি। কিন্তু আমি যদি আমার কথা বলি বা আমার সার্কেলের মানুষের কথা বলি, উই বিলং ফ্রম এ মিডল ক্লাস ফ্যামিলি। আমাদের মানসিকতার সাথে সাধারণত তোমাদের সাথেও যাবে না। মানে তোমরা হয়তো উচ্চবিত্ত, আমরা মধ্যবিত্ত বলতে পারি, কিন্তু আমি এখন যে ক্লাসগুলির কথা বলছি সেটা হচ্ছে হাই প্রোফাইল কেস, আর একদম হচ্ছে লো প্রোফাইল কেস। এখন এই দুটো কমিউনিটিকে কিন্তু কন্ট্রোল করা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। একটা হচ্ছে বোঝেই না যে এই ব্যাপারগুলি খারাপ, আর একটা বোঝে এটা ফ্যাশন। এই দুটোকে কিন্তু কি করা যায় না, বোঝানো যায় না। এবং এই দুটো কেসে আমরা দেখি, যখন তুমি গার্মেন্টস এর ওদের সাথে তোমরা তো অনেকেই গার্মেন্টস মেডিকেল অফিসার হবে, তখন তোমরা দেখবে ওদের লাইফস্টাইল কিন্তু খুব ব্যাগ লাইফস্টাইল। মানে তোমার কাছে মনে হবে যে কি ব্যাপার, সারা জীবনে কি করলাম, এইরকম একটা মানুষ কিরকম কথা বলছে। তো ওদের কাছে দেখবে যে আজকে বিয়ে করছে, আজকে সেপারেশন হয়ে গেছে, আবার সে 3 মাস পরে আরেকটা বিয়ে করে, সেটার সঙ্গে 2 বছর ঘর করে সে সেটাকে ছেড়ে দিচ্ছে। ওদের কাছে এগুলো কোনো ব্যাপার না। এই যে মাইগ্রেশন অফ দ্য পিপল, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে পিপলরা আসলো, এবং পরিবার থেকে সে যে দূরে থাকে, এই ব্যাপারগুলো কিন্তু এসটিডি কে স্প্রেড করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরো কিছু পয়েন্ট আছে এখানে। পোভার্টি, অবশ্যই পেটে খাবার না থাকলে তুমি যে কোনো ওয়ে বেছে নেবা, ইটস ভেরি অবভিয়াস। এটা মানুষকে হয়তো দোষ দেওয়া যায় না অনেক সময়। তারপরে যে দেখো অলরেডি এখানে একটা পয়েন্ট আছে, ওয়াইড স্কেল আনএমপ্লয়মেন্ট, আমি বলেছি। ইনক্রিজ লেজারের ব্যাপারে একটা কথা বলি, এটা আমি সব শ্রেণীতেই এখন দেখতে পাচ্ছি। দেখো আমাদের প্রত্যেকের মধ্যে স্যাটিসফ্যাকশন লেভেলটা এখন ধীরে 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 কোথায় যাচ্ছে। আমাদের স্যাটিসফ্যাকশন লেভেল কি এখন ভালো না খারাপ? দেখি তোমাদের মধ্য থেকেই শুনি। খারাপ। খারাপ কেন? খারাপ যে খারাপ বললা সেই বলো, দেখি তোমরা দুজন বলো কেন স্যাটিসফ্যাকশন লেভেল খারাপ তোমাদের লাইফে, এই ফ্রাস্ট্রেশনের কারণ কি? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? শোনা যাচ্ছে? তোমরা বলতে পারো, ইউ ক্যান সে মি এনিথিং। দেখো টিচার মানে এই না যে আমি কিছু বলতে পারবো না, ভয় পাবো, এত ভয় পাওয়ার কিছু। শেয়ারিং না করলে শেখা হয় না। তোমরা এখন 3rd ইয়ারে আছো না? Yes, ma'am. আচ্ছা, তো 3rd ইয়ার, আজকে থেকে 3 ইয়ার্স পরে তো তোমরা আমার কলিগ, সো ইউ ক্যান সে মি এনিথিং উইথ রেসপেক্ট। আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা কেন এত পুয়ার বল? কেমন জানি স্যাটিসফাই আসে না। রাইট। মানে এটা কিন্তু তুমি নিজেও জানো না, ঠিক না? কেন তোমার স্যাটিসফ্যাকশন আসে না? Yes, ma'am. একজন ফিমেল বললো স্যাটিসফ্যাকশন লেভেল খারাপ, কে বললো? কত নাম্বার রোল? ম্যাম 48। বলো তোমার স্যাটিসফ্যাকশন কেন নাই? ম্যাম আমার আছে, বাট আমার ক্লাসমেটদের মধ্যে নাই। মানে ওদেরকে জিজ্ঞেস করলে ওরা হচ্ছে কারণটা বলতে পারে না, এই ধরনের। মানে তোমার আমার আছে কাছে স্যাটিসফ্যাকশন? মনে হয় যে ওদের কাছে লাইফের প্রবলেম ওরা এত কম ফেস করে যে ওদের কাছে হচ্ছে যে ওদের মানে সিলি প্রবলেম গুলো অনেক বেশি, এরকম মনে হয়। আসলে আমরা বোধহয় একটা অদ্ভুত যুগ, না? এটাকে বোধহয় কি যুগ বলা হয়, শেষ জমানা কিনা জানি না। আমাদের আসলে কোথায় যেন উই আর নট হ্যাপি, না? আমরা কেউ কারো আসলে কি এগুলো অনেকগুলো ব্যাপার থেকে তৈরি হয়। হোয়াট ইজ ইউর টার্গেট, হোয়াট ইজ ইউর ড্রিম, অ্যান্ড হোয়াট ইজ ইউর কারেন্ট পজিশন। ফ্রাস্ট্রেশন কিন্তু তখন থেকে আসছে, ঠিক না? আমি লাইফে চাইলাম একটা, পেলাম একটা, সো ফ্রাস্ট্রেশন গুলো কিন্তু শুরু হয় সেখান থেকে। তো এই যে একটা ফ্রাস্ট্রেশন, দেখো এই ফ্রাস্ট্রেশন থেকে তোমার কি হয়, এই ফ্রাস্ট্রেশনটা রেসপন্সিবল কোথাও না কোথাও এসটিডিতে। দেখো হয়তো আমাদের লাইফের ফ্রাস্ট্রেশন একরকম, তোমাদের মনে হতে পারে যে আমার ফ্রেন্ডের এটা আছে, বা এখন অদ্ভুত একটা ফ্রাস্ট্রেশন দেখি মানুষের মধ্যে আইফোন 13, হয়তো তোমাদের মধ্যে অনেকেরই আছে। তো এখন দেখো, এখন হচ্ছে কি পৃথিবীটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক পৃথিবী। এখন এখানে ইমোশন বলি, কালচার, বিলিফ, এগুলোর আসলে খুব একটা প্লেস নাই। আমরা প্রত্যেকে এখন সুখটাকে চিন্তা করি এক্সটার্নালি,
কার এক্সট্রা মানে কার কত আছে, কে কত দামি গাড়ি থেকে নামলো, কে কত ভালো কাপড় পরলো, কার কাছে কত দামি মোবাইল ফোন আছে, কে রেস্টুরেন্টে কদিন খেতে যায়, কে দেশের বাইরে যাচ্ছে, কে কয়টা ছবি তুলে দিচ্ছে, কার ছবিতে কয়টা লাইক করছে। আমাদের পুরো লাইফটা কোথাও না কোথাও টেকনোলজি ডিপেন্ডেন্ট, এবং আমরা সুখগুলো খুঁজে বেড়াই কোথায়? মোবাইল ফোনে, এবং সুখের কম্প্যারিজন করিও আমরা মোবাইল ফোনে। এটা তোমাদের স্টেজে। আমাদের স্টেজে কি, যে আমি হয়তো লাইফে এত কিছু করতে পারলাম না, আমার ক্যারিয়ারটা অন্যমুখী হওয়ার কথা ছিল, আজকে আমার ক্যারিয়ারটা এইমুখী হয়ে গেছে, আজকে আমি এখানে থাকতে পারতাম, কিন্তু আজকে আমি এইখানে কেন? বা আমরা যারা ম্যারিড পার্সন, আমাদের হয়তো মনে হতে পারে যে আমি এরকম লাইফ পার্টনার চাই নাই, আমার এইরকম হলে ভালো হতো, বা আমার হাজবেন্ডের পার্টনার ওকে এত বোঝে, আমার পার্টনার আমাকে বোঝে না। এই যে অনেকগুলি কজ আছে ফ্রাস্ট্রেশনের। এখন এসটিডির ফ্রাস্ট্রেশন গুলো কি কি দেখো, কোন কোন ফ্রাস্ট্রেশনে এসটিডি। এখন তোমার যে ফ্রাস্ট্রেশন, আমার যে ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু হচ্ছে মানসিক ক্ষতি হয়, আর কোনো ক্ষতি হয় না। এটাতে খুব খারাপ ভাবে সামাজিক ক্ষতিও হয় না, খুব খারাপ ভাবে শারীরিক ক্ষতিও হয় না, কারণ এই দুঃখগুলি, এই ফ্রাস্ট্রেশন গুলি আমরা নিজেদের মধ্যে রাখি, নিজেদেরকেই বার্ন করি, আর কাউকে কিন্তু করি না। কিন্তু আরেক ধরনের ফ্রাস্ট্রেশন আছে, যেটা হচ্ছে এসটিডি কে ছড়াতে অগ্রণী ভূমিকা পালন করে। কি সেটা বলো? এই ফ্রাস্ট্রেশনটা কাদের মধ্যে বেশি? ম্যাম ইমেচিউর অফ টিনেজ। হ্যাঁ, এই ফ্রাস্ট্রেশনটা একটু আগে যখন বললাম না যে তোমার ওয়ার্কার ক্লাসের মধ্যে বেশি লো প্রোফাইল, ইয়েস ম্যাম, মানে শ্রমিক টাইপ যারা আর কি। মোটেই না, এই পিকচারটা বলবো এখন সবচেয়ে খারাপ। এটা প্রত্যেকটা শ্রেণীতে ফ্রাস্ট্রেশন বেশি। বড় লোকরা তো কোনো ব্যাপারই না, আজকে সকালবেলা হচ্ছে এ হচ্ছে পার্টনার, বিকালবেলা ও হচ্ছে পার্টনার, এটা ওর কাছে ফ্যাশন গেল। লো প্রোফাইল হচ্ছে আজকে বিয়ে করে 3 মাস একটা মেয়ের সাথে ঘর করে, একটা বাচ্চা সে হয়তো কনসিভ করলো, বা তার একটা বাচ্চা হলো, 1 বছর এই মেয়ের সঙ্গে থাকলো, এরপরে সে ওকে ছেড়ে দিয়ে আরেকটা মেয়ে বিয়ে করে ফেলে। এটা হলো লো প্রোফাইলে গেল। মধ্যবিত্ত প্রোফাইলগুলি কি করে? এই মধ্যবিত্ত প্রোফাইলটা হচ্ছে এখন দেখা যায়, যেহেতু মিডল ক্লাস মেন্টালিটি, সে তার বউ ছাড়ে না, বউটা জামাই ছাড়ে না, দে আর লিভিং টুগেদার, বাট দে হ্যাভ বয়ফ্রেন্ডস এন্ড দে হ্যাভ গার্লফ্রেন্ডস। এখন এই যে ফ্রাস্ট্রেশনের জন্য ওই দুটো লেভেলে কিন্তু ফ্রাস্ট্রেশনটা এতটা রেসপন্সিবল না। ফ্রাস্ট্রেশনটা এখন এসে ঢুকেছে কোথায় জানো? মিডল ক্লাস মেন্টালিটিতে। কারণ মিডল ক্লাস মেন্টালিটিতেই সবচেয়ে বেশি চাহিদা এবং যোগানের মধ্যে ডিফারেন্সেস। একটা মেয়ে যখন, যেমন তুমি বাসার একটা মেইড দেখো, তোমার মেইড তোমার বাসায় কাজ করে, তুমি মাসে ওকে 3,000, 4,000, 5,000 তোমার অ্যাকর্ডিং টু ওয়ার্ক তুমি তাকে স্যালারি দিচ্ছ। তোমার মেয়ের যদি 5 দিন তোমার বাসায় কাজ না করে, তুমি তাকে চলে যেতে বলতে পারবে না। সে যদি বছরে 3 মাস অ্যাবসেন্ট থাকে, তোমার তাকে রাখতে হবে, কারণ কি আমরা তার উপর ডিপেন্ড করি। কিন্তু বড় লোকদেরও তো সেম ব্যাপার, ওদের বুয়ারা তো এমনি যাবে না, ওদের তো হাইফাই স্যালারি দেয়। এখন মিডল ক্লাসে কি হয়? মিডল ক্লাসে তো তুমি না পারবা বুয়া ছাড়তে, তুমি না পারবা হচ্ছে রাখতে, ঠিক কিনা? ঠিক তেমনি মিডল ক্লাসে পিপলরা আছেন, তারা একটার বেশি বিয়ে করেন না, কারণ তাদের মূল্যবোধ, এটা একটা বড় ব্যাপার মিডল ক্লাস মেন্টালিটিতে থাকে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, সে তো একটা বউ রেখে অনেকগুলো আরেকটা বউ সে অ্যাফোর্ডই করবে না, কারণ তার ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট সে বেশি করতে পারবে না। তখন সে কি করে? সিক্রেটলি সে হচ্ছে কিছু অ্যাফেয়ার করে, যেখানে তাকে বিয়ে করার কোনো গ্যারান্টি দিতে হয় না, যেখানে সে ইনভলভ থাকে কারো না কারোর সাথে, সে তার প্লেজারটা মেনটেন করে। কারণ হচ্ছে কি 5 থেকে 5 বছর পর, 6 বছর পর তো হচ্ছে তার বেসিক্যালি কি হচ্ছে, ওয়াইফকে বা হাজব্যান্ডকে তার ভালো লাগে না, তখন সে তার প্লেজার মেনটেন করার জন্য কি হয়, ডাইভার্সন আসে একটা, সে বাইরের সময় কাটায়। তাহলে এখন দেখো, কিন্তু সবচেয়ে কম পরিমাণটা কোথায়? মানে হচ্ছে একদম আমরা বলি না, ঢালাও ভাবে ওপেনলি মেলামেশা হচ্ছে কোথায়? লো প্রোফাইলে এবং হাই প্রোফাইলে। কিন্তু এখন মধ্যবিত্ত শ্রেণীতে বাড়ছে, দেখা যায় তাদের মধ্যেও আমরা এখন পলিগ্যামাস পার্টনারশিপ পাচ্ছি। কিন্তু ওরা কাগজ কলম করে 10-12টা বিয়েও করবে না, তারা কাগজ কলম করে হচ্ছে যখন তখন সেপারেশনেও যাবে না, তারা একটাই হাজব্যান্ড রাখে, একটাই ওয়াইফ রাখে, তার মাঝে মাঝে তারা কিছু পলিগ্যামাস রিলেশনশিপে তারা ইনভলভ হয়ে যাচ্ছে। সো এই যে লেজার একটা বিষয়, একটা প্লেজার একটা বিষয়, যে হ্যাঁ সারা বছর আই এম উইথ মাই ওয়াইফ, ও সারা বছর আই এম উইথ মাই পার্টনার, না আই ওয়ান্ট টু চেঞ্জ সামথিং, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই মাইন্ড। তখন দেখা যায় কি, কিন্তু এই যে একটা প্লেজার, এই যে একটা চেঞ্জ, এই যে পলিগ্যামাস রিলেশনশিপ গুলা, এর মাধ্যমে সে কাকে ইনভাইট করে? সে স্টুডিকে ইনভাইট করে নিয়ে আসছে। সো দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর বলতে পারি আমরা, অথবা বিহাইন্ড দ্য রিস্ক যাই বলতে পারি আমরা,
these are the factors which are responsible for increasing rate of STD in our country. আচ্ছা, আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, মোস্ট কমন এসটিডি কি বলো? Which is the most common STD? HIV. গনোরিয়া। HIV না না, গনোরিয়া আমাদের দেশে মোস্ট কমন। আমাদের দেশে মোস্ট কমন আমরা বলি সিফিলিস। ওকে, তোমাদের ওয়ার্ডে তোমরা স্ক্রিনে ক্লাস করেছো? না ম্যাম, একটা ওয়ার্ড ক্লাসও হয় না অফলাইনে। আচ্ছা, তোমাদের থিওরি পড়াচ্ছে? Yes, ma'am. ওয়েটিং আছে। এখনো ওয়েটিং, আবার কে আসলো? Simple. আচ্ছা, আমরা আজকে পড়বো একটু করে, আমরা সিফিলিস পড়বো। 9:44 হয়ে গেছে, আর বেশিক্ষণ ক্লাস নেবো। তোমাদেরও ক্লাস আছে, আমারও আরেক ক্লাস আছে। আচ্ছা, সিফিলিসটা কি? আমরা এটা হচ্ছে মোস্ট কমন এসটিডি। এটা সিস্টেমিক সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কজড বাই দ্য ট্রিপোনেমা প্যালিডাম। আর কিভাবে হতে পারে? এটা হতে পারে ভ্যাজাইনাল সেক্সের মাধ্যমে, হতে পারে অ্যানাল সেক্সের মাধ্যমে, হতে পারে আরেকটা হতে পারে ওরাল সেক্সের মাধ্যমে। ওকে, সো ইভেন পার্সন টু পার্সন ডিউটি ফোরপ্লে, ইভেন there is no penetrative sex. যদিও সেটা কমন, বাট ইটস অ্যানাদার ওয়ে অফ ট্রান্সমিশন। প্রেগনেন্ট মাদার ওয়ে সিফিলিস টু ফিটাস। তাহলে কয়টা ওয়েতে হচ্ছে? একটা আমরা বললাম ভ্যাজাইনাল সেক্সের মাধ্যমে হচ্ছে, অ্যানাল সেক্সের মাধ্যমে হচ্ছে। তোমরা এটা বোধহয় অলরেডি ফরেন্সিকে পড়েছো না? হোয়াট আর দ্য ন্যাচারাল সেক্স অ্যান্ড আনন্যাচারাল ওয়ে অফ সেক্স পড়েছো না Yes, ma'am. ফরেন্সিকে? Yes, ma'am. তো এখন যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ভ্যাজাইনাল সেক্স, এটা হচ্ছে সার্টিফাইড একটা ওয়ে অফ সেক্স, বাট এখন যেহেতু একটু পারভার্সন আছে, বা আমরা আনন্যাচারাল বলি, এখন আনন্যাচারাল কিছু ওয়ে হচ্ছে অ্যানাল অ্যান্ড ওরাল সেক্স। আর হচ্ছে তোমার ইভেন বলা হচ্ছে, আর মাদার থেকে তো ট্রান্সপ্লাসেন্টা যেতেই পারে বাচ্চার কাছে। ইভেন আরেকটা ব্যাপার বলা হচ্ছে, ইভেন দের ইজ নো পেনিট্রেশন, নো ইন্টারকোর্স, বাট ডিউরিং ফোর প্লে কি হতে পারে, সেই মোমেন্টে পর্যন্ত হতে পারে তোমার সিফিলিসটা ম্যান টু ম্যান ট্রান্সমিট করতে পারে। আচ্ছা, সিফিলিসের এজেন্টের নাম হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম। এটা হচ্ছে ডিসক্রাইবড ইন 1905। এটা হচ্ছে তোমার তিনি হচ্ছে একটা পেশেন্টের কি থাকেন, একটা ইঙ্গুইনাল লিম্ফ নোড থেকে হচ্ছে তিনি ডায়াগনোসিস করতে পারেন এই এজেন্টটাকে। আমরা অলরেডি এজেন্টের নাম বলেছি ট্রিপোনেমা প্যালিডাম। আর ট্রান্সমিশনটা হচ্ছে সেক্সুয়াল, ম্যাটারনাল টু ফিটাল অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। Okay, and rarely by other means of both transmitting and getting infected with HIV. Okay. ট্রিপোনেমা প্যালিডিয়াম যে এজেন্টটা, সেটা হচ্ছে তোমার লেন্থ হচ্ছে 4 to 14, আর হচ্ছে তোমার ভেরি থিন 0.1 to 5 মাইক্রন। এবং এটাকে হচ্ছে আমরা কি দেখতে পারি, ক্যান বি সিন অন ফ্রেশ প্রাইমারি অর সেকেন্ডারি লেশন বাই ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি অর ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেকনিক। আমরা ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেকনিকের মাধ্যমে অথবা হচ্ছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিতে এটাকে আমরা খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারি। আজকে আমরা শুধু একটু করে কনজেনিটাল সিফিলিসটা পড়বো, আর বেশি পড়বো না। কনজেনিটাল সিফিলিসটা হচ্ছে কি বলো? এটা বুঝতেই পারছো, কনজেনিটাল সিফিলিস মানে কি? জন্মগতভাবে সিফিলিস। মানে হ্যাঁ, জন্ম, বার্থ না, বার্থ সে নিয়ে আসবে সিফিলিসটা।
আচ্ছা, congenital syphilis to দেখো, infant usually infected in uterus by transplacental passage of Treponema pallidum from infected mother at any time. Infection may also occur from contact with an infectious lesion during passage through the birth canal. অর্থাৎ মাতৃগর্ভে থাকতেই সে মা থেকে বাচ্চার মধ্যে ট্রান্সমিট করবে যে কোনো সময়, মাতৃগর্ভকালীন যে কোনো সময়, ইভেন যখন ডেলিভারি হয় তখনও যদি মায়ের কোনো লেশনের সাথে বাচ্চার এক্সপোজার হয়ে থাকে, বার্থ ক্যানেলের কোনো লেশন যদি থাকে, তখনও হচ্ছে বাচ্চা ইনফেক্টেড হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে পুরো পৃথিবী জুড়েই হচ্ছে কনজেনিটাল সিফিলিস আছে, কিন্তু হচ্ছে মোর ফ্রিকুয়েন্ট হচ্ছে আরবান এরিয়াসে। ওমেন আনট্রিটেড উইথ আর্লি সিফিলিস, যদি কোনো মা সিফিলিসের পেশেন্ট হয়ে থাকেন, দেখা যায় যে আমরা 40% প্রেগনেন্ট ওমেন, মানে প্রেগনেন্ট ওমেনদের প্রেগনেন্সির 40%ই হচ্ছে কি হয়ে যায়, আইদার স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়, স্টিল বার্থ হয়ে যায়, অথবা পেরিন্যাটাল ডেথে চলে আসে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আমরা কি পাচ্ছি? Damage to fetus depend on the stage of development at which infection has taken place and time elapsed before treatment. আর্লি ইনফেকশনে যদি আমরা আনট্রিটমেন্ট না করি, তাহলে আমরা অলরেডি বললাম 40% প্রেগন্যান্সি আইদার মিসক্যারেজ বা স্টিল বার্থ, নিউনেটাল ডেথ, প্রিম্যাচিউর ডেলিভারি, এগুলোতে হচ্ছে কি করছে, টার্মিনেট করছে। আর্লি ম্যানিফেস্টেশন আর ভ্যারিড। আর্লি কনজেনিটাল সিফিলিস আমরা যেগুলি পাই, হেপাটোস্প্লিনোমেগালি, জন্ডিস থাকে, জেনারেলাইজ লিম্ফাডেনোপ্যাথি, hemolytic anemia, and microcutaneous rhinitis, maculopapular rash, then petechial lesion থাকে, desquamation, bony lesion থাকতে পারে, osteochondritis, and syphilic lymphomeningitis, chorioretinitis, pancreatitis, a lot of infections. তোমাদেরকে ছবিগুলো দেখাতে পারলে ভালো হতো। আর লেটে যেগুলো গিয়ে হচ্ছে, যেটা হচ্ছে রেজাল্ট প্রাইমারিলি ফ্রম ক্রনিক ইনফ্লামেশন অফ বোন, টিথ অ্যান্ড সিয়ানাস। এক্ষেত্রে আমরা পাচ্ছি ইন্টারস্টিশিয়াল ক্যারাটাইটিস, নার্ভ ডিফনেস হয়ে যায়, মেন্টাল রিটার্ডেশন, ফ্রন্টাল বজিং আসে, স্যাডেল নোজ হয়ে যায়, তারপর হচ্ছে পেরিওরাল ফিশিয়ার অ্যান্ড অনেকগুলো হাইড্রোক্যাফালাস, এগুলো হচ্ছে লেট কনজেনিটাল সিফিলিসের সিমটম। ডায়াগনোসিসটা আমরা কিভাবে করতে পারি? আমরা জানি যে প্রিন্সিপাল মিনস অফ ডায়াগনোসিস হচ্ছে ভিডিআরএল, টিপি, যেগুলো আমরা আগে টিপিএইচ যদি হচ্ছে থেরাপিটা মিসিং হয়ে যায়, আমাদেরকে পুরো কোর্সটাকে আবার কি করতে হয়, আবার রিস্টার্ট করতে হয়। আর অ্যাসিমটোম্যাটিক যারা, যাদের ক্ষেত্রে আমরা নর্মাল সিএসএফ এক্সামিনেশন পাচ্ছি, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, প্রোকেন পেনিসিলিন দিচ্ছি আমরা, আর কিছু ফলো আপে রাখতে হয়। আমরা ফলো আপ করবো হচ্ছে ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, ফোর্থ আর সিক্স মান্থে এবং 12 মান্থে আমরা ফলো আপ গুলি করি। সো কনজেনিটাল সিফিলিস নিয়ে বেশি কিছু পড়ার প্রয়োজন নেই, এটা তোমরা জানলেই হবে যে আর্লি সিমটম গুলি কি হচ্ছে, লেট সিমটম গুলি কি কি আসছে, আর আমাদের ট্রিটমেন্ট অপশনটা কি। পেনিসিলিন জিটা বললেই হবে, আইদার হচ্ছে আইভি রুটে দিব আমরা, অথবা হচ্ছে আইএম রুটে দিব। তাহলে সিফিলিসের বাকি যে 3টে স্টেজ আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, ওটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আর সাথে হচ্ছে এসটিডি আরো যে 2-1টা আছে, এইচআইভিটা একটু সময় লাগবে পড়াতে, বাকি যেগুলো আছে লিম্ফোগ্রানুলোমা, ভ্যানারাম, তারপর হচ্ছে তোমার শ্যাঙ্ক্রয়েড, প্লাস হচ্ছে ইউরেথ্রাইটিস, গনোরিয়া, ওগুলো আমরা অল্প অল্প করে একটু করে দেখে নিব। খুব ইন ডিটেল আসলে এসটিডির এত কিছু পড়া লাগে না এই স্টেজে এসে আর কি। আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই। আজকে কয় তারিখ? 7। Yes, ma'am. রোল 1, Present, ma'am. 2। Yes, ma'am. আচ্ছা, আমি এখানে অনেকে দেখতে পাচ্ছি। রোল 7 আছো, আমি 6 পর্যন্ত সবাইকে প্রেজেন্ট পেলাম। রোল 7।
রোল 7 কে পাচ্ছি না। 11 11 আমি যে রোলগুলি অ্যাবসেন্ট আছে আমি তুলে নিয়েছি, দেখো তোমরা। রোল 7, রোল 11, 14, 16, 21, 23, 29, 31, 33। 31 এর ম্যাম নেটওয়ার্ক প্রবলেম জানাইছেন। ও ম্যাম ছিল। আচ্ছা, 33, 33, তারপর হচ্ছে 42, 43। ম্যাম 43 ছিল, ওর কারেন্ট চলে গেছে। 43, ইয়েস ম্যাম। আচ্ছা 43, 44, 45, আচ্ছা এরা সবাই আছে। 43 পর অ্যাবসেন্ট হচ্ছে 42, অ্যাবসেন্ট 3 এখন পাওয়া গেল। 5, 6, 47, 48, 47, 48। ম্যাম 48 প্রেজেন্ট ছিল। কোথায় ছিল 40? আমি তো একবারও 48 দেখলাম বলে মনে হলো না। ম্যাম 48 ছিল? 48 এর সাথে আপনি কথা ম্যাম বলতেন ম্যাম। 48 রেসপন্ড করছে। কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, এখন আবার 42 আসছে দেখলাম। আর সানজিদা আলম প্রত্যাশা, ও কত নাম্বার রোল? ম্যাম ও আছে তো প্রেজেন্ট রোল 16 ম্যাম। রোল 16। জি ম্যাম। ও তো 16, ও তো রোল আসছে না এখানে, ওর তো শুধু নাম আসছে। আর কেউ বাদ পড়েছে তোমরা? হ্যাঁ, প্রত্যাশাকে প্রেজেন্ট দিয়েছি, 16 প্রেজেন্ট দিয়েছি আমি, 48 এর প্রেজেন্ট দিয়েছি। আর কেউ আছো? আর কেউ বাদ পড়েছে? ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম 42 প্রেজেন্ট। 42, হ্যাঁ, ও 42 এখন দেখা যাচ্ছে তোমাকে। 42 হাফসা সিরাজ, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা 42, 43, ওকে। আর তো কেউ নেই না? ম্যাম 16 প্রেজেন্ট। 16 প্রেজেন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। দেখা হবে না আর কি, বোধহয় তোমাদের কি খুলবে কলেজ? কিছু বললো? নো ম্যাম এখনো জানাইনি ম্যাম। এখনো জানাইনি। এবছর আর খুলবে? তোমাদের পরীক্ষাই তো সামনে, তোমাদের আরএফএসটি হয় নাই, তোমাদের তোমাদের কেউ তো বোধহয় হয় নাই, কিছুই তো করো নাই তোমরা। একটা ট্যুরও তো হয় নাই। ভিজিট হয়েছে তোমাদের? ডে ভিজিট? নো ম্যাম। ডে ভিজিট হয় নাই। ডে ভিজিট প্রিপারেশন করা, দুটো থিসিস মানে হচ্ছে আরএফএসটি প্রিপারেশন করা, কিভাবে করবা তোমরা এগুলো? আমি কিছু বুঝতেছি না। না আমাদের কিছুই করার নাই। করাবে কিভাবে? ডে ভিজিট না হলে করবা কিভাবে? তোমাকে যেতে হবে না আগে? তুমি আগে গিয়ে যদি না দেখে আসো, তুমি কিভাবে করবা? তারপর হচ্ছে তোমাদেরকে স্টাডি করতে হবে না দুটো? ঠিক আছে, আজকে ক্লাস, নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে, কথা হবে আর কি। এসটিডি বাকিগুলো পড়াবো আমরা।